হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জানবো পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে এবং ভারতের রাজনীতিতে বা ভারতের শাসন ব্যবস্থায় যে স্থানীয় স্বায়ত্ত শাসনের কথা বলা রয়েছে, সেই স্থানীয় স্বায়ত্ত শাসনের একটা অঙ্গ পঞ্চায়েতি রাজ সিস্টেম। দেখো, আমরা সবার আগেই এখানে পয়েন্টটা দিয়েছি যে আমাদের আজকের বিষয় হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্টের পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা মিউনিসিপ্যালিটি সম্পর্কে আলোচনা করব। কোনো সংক্ষিপ্ত আলোচনা নয়, ডিটেলসেই জানার চেষ্টা করব। দেখো, লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্ত শাসন, বেসিক্যালি এইটা এলো কেন? তো আমাদের যে প্রশাসন, সেই প্রশাসনিক ব্যবস্থার যাবতীয় সুফল সমাজের সকল স্তরের মানুষকে পৌঁছে দেওয়া। ভারতবর্ষের সকল স্তরের মানুষ যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ যাতে করতে পারে, এই দুটো হচ্ছে মেইন মোটো। অর্থাৎ সরকারের লক্ষ্যই হচ্ছে, সরকার সবসময় চাইবে যে সরকারের যে সরকার তো কোনো লাভজনক সংস্থা নয়, সেই সরকার সবসময় চেষ্টা করবে তার যে সম্পদ বা তার যে লাভ, সেটা একেবারে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সমান বন্টন। যদি খুব কঠিন ভাষায় বলি তাহলে সম্পদ বলতে পারি, আয় বলতে পারি। সেই সম্পদ এবং আয়ের সমান বন্টন, এইটা একটা। দ্বিতীয় হচ্ছে বলা হয়, এটা হচ্ছে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা রয়েছে। গণতন্ত্রে আমরা জানি সকল মানুষের অধিকার থাকবে, সকল মানুষের অংশগ্রহণকে স্বীকার করা হয়। ঠিক একই রকম বলা হয় যে কেন্দ্র কোনো একটি হাতে বা একজনের হাতে ক্ষমতা সবসময় থাকবে না, সকল ক্ষমতা একটা জায়গায় মুষ্টিবদ্ধ থাকবে না। তো এই কনসেপ্ট থেকে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথাটাই চলে আসছে, যে লোকাল সেলফ গভর্নমেন্ট মিনস democratic decentralization, and it has two parts: panchayati raj systems, and the second one is municipality. So today we will discuss the details of panchayati raj system in our Indian administration, objective এবং রোল, পাওয়ার, এগুলো সব কিন্তু ডিটেলসে আবার আলোচনা করব। আমি জাস্ট একটা খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের প্রশাসনে যাতে সকল স্তরের মানুষ অংশগ্রহণ করতে পারে, তার জন্য আলাদাভাবে আর একটা স্ট্রাকচার তৈরি করা। ওকে, আবার অন্যদিকে বললাম, সরকারের সম্পদ বা সরকারের আয়ের অংশ একেবারে তৃণমূল স্তরের লোকের কাছে পৌঁছানোর একটা মাধ্যম, সেই মাধ্যম হিসেবেই কিন্তু এই আর একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো এবার চলে যাই আমরা পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে। এইটুকু চটজলদি তোমরা লিখলে। এবার এইটাকে আমি সরিয়ে দিলাম। আমরা এই পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে জানবো। তাহলে সবার আগে বলি যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের জনক কাকে বলা হয়। হু is called the father of Panchayati Raj system? Then the first answer is Balwant Rai Mehta is called the father of আমি সংক্ষেপে এটাকে তোমাদের বোঝার জন্য বলছি, পঞ্চায়েতি রাজ সিস্টেম। ফার্স্ট সেন্টেন্স দেখো, বেসিক্যালি ইট শেপড, দেখো ডিপিএসপি পড়ার সময় আমরা বলেছিলাম ইট শেপড আর্টিকেল 40। এটা ডিপিএসপির আর্টিকেল 40কে একটা পূর্ণতা দেয়, এবং তার মানে এই নয় যে 40 ধারায় বর্ণনা করা রয়েছে। পঞ্চায়েতি রাজ সিস্টেম বেসিক্যালি পরবর্তীতে আমরা পাবো, ধীরে ধীরে যাচ্ছি, যে 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 243-এর ধারায় যোগ হয়েছে, দুটো পার্টে যোগ হয়েছে। 243-এর ও পর্যন্ত পঞ্চায়েতি রাজ, ও থেকে একেবারে জেড পর্যন্ত রয়েছে হচ্ছে মিউনিসিপ্যালিটি সিস্টেম। তো সেটা ধীরে ধীরে পরে আমরা যাব, এখনই এই মুহূর্তে খুব একটা ডিটেলসে যাওয়ার দরকার নেই। যে বলবন্ত রায় মেহতা ইজ কল্ড দ্য ফাদার অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম অ্যান্ড ইট শেপড আর্টিকেল 40। এবার আমরা বলছি, দেখো লোকাল সেলফ গভর্নমেন্ট বা পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটা বেসিক্যালি ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডপ্টেড করা হয়েছে
it is adopted to respect the philosophy of Gandhiji. প্রসঙ্গত একদম শুরুতে যদি বলি স্বাধীনতার পূর্বে যেমন আমরা নর্মাল ক্লাস করছিলাম সেইভাবে কিন্তু আমরা এগোচ্ছি, রাইট? স্বাধীনতার পূর্বে এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা বলছি সেটা তামিলনাড়ুতে ছিল, এটা যেন মাথায় থাকে। আর স্বাধীনতার পরে প্রথম বলা হয় 3 টায়ার। কেন বলছি ধীরে ধীরে আমরা জানছি। বিফোর ইন্ডিপেন্ডেন্স সংক্ষিপ্তভাবে তোমরা লিখবে এবং আমি বারবার বলছি পরে এটাকে কমপ্লিট করে নেবে। বিফোর ইন্ডিপেন্ডেন্স पंचायती राज सिस्टम কোথায় ছিল দেখো, তামিলনাড়ুতে চালু ছিল। তাহলে আমরা কি বলবো যে পঞ্চায়েতি রাজ সিস্টেম implemented in Tamil Nadu first before independence in India. Before independence পঞ্চায়েতি রাজ সিস্টেম তামিলনাড়ুতে চালু ছিল। এই চারটে ইনফরমেশন চট জলদি লিখবে। নেক্সট আমরা আরো যাব পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে কিছু প্রথমেই জেনারেল ইনফরমেশন আমাদের জেনে নিতে হয়, সেটাই আমি তোমাদের চেষ্টা করছি। এবং মোস্ট কোশ্চেন often asked from general questions or general concept or general data of পঞ্চায়েতি রাজ সিস্টেম। পঞ্চায়েতি রাজ সিস্টেমের যে ভেতরের আমরা যে গ্রাম পঞ্চায়েত সমিতি এগুলো পড়ি সেখান থেকে যতটা না কোশ্চেন থাকে ওভারঅল কোশ্চেন বেশি থাকে, জেনারেল ডাটাগুলো থেকে কোশ্চেন বেশি থাকে। চট জলদি একটু লিখবে। ওকে, এ কটা ইনফরমেশন আমরা পেলাম। এবার দেখো নেক্সট যাই, যেটা বললাম যে প্রথম শুরুর দিকে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমের স্ট্রাকচার বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রকম ছিল। কখনো 4 টায়ার অর্থাৎ 4টে স্টেপ, 4 ধাপ, কখনো আবার সেটা 2 ধাপ হয়ে যায়। তারপরে ফাইনালি এখন যে ভারতবর্ষে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম রয়েছে সেটাতেই আমাদের ফোকাসটা থাকতে হয়। সেই 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয় ভারতবর্ষে, আমরা একটু আগে বললাম ৭৩তম সংবিধান সংশোধন 1992 সালে। অর্থাৎ প্রথমটাই বললাম যে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম implemented in India by দেখো 73rd amendment 1992। ওকে, আর এরপরে যেটা মিউনিসিপ্যালিটি যাব সেটাই চলে যাবে 74th অ্যামেন্ডমেন্ট, একই সাল। এবার দেখো এই যে পঞ্চায়েতি রাজ পুরো বিষয়টাই, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ইজ ইন স্টেট লিস্ট, or we can say the power vested on state government regarding Panchayati Raj. Okay. এবার দেখো এই যে 73rd অ্যামেন্ডমেন্টের কথাই বলছি, তাহলে ভারতের সংবিধানের
নবম পার্ট আর 11th শিডিউল added by 73rd amendment এবং যদি বলি আর্টিকেল, একটু আগে বলছিলাম 243 2 এইভাবে লেখা হয়, তারপরে 243 এর পরের অংশটা পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলা রয়েছে। তাহলে আর্টিকেল 243 চট জলদি লিখবে, একদম ইনফরমেটিভ যাচ্ছি আমরা। এখনো পর্যন্ত আমাদের জেনারেল ইনফরমেশনই শেষ হয়নি, এবং জেনারেল ইনফরমেশন শেষ করলে আমরা গঠনগত পার্টটাতে যাব। চট জলদি তোমরা লিখবে। ওকে, না হলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এবার দেখো, এর পরের প্রশ্নটা চলে আসে যে এখানে আমাদের নেক্সট ইনফরমেশন কিভাবে আমরা এগোবো। ধীরে ধীরে এইভাবে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, যে প্রথম থেকে আমরা মনে করার চেষ্টা করলাম যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের যে জনক তাকে বলবন্ত রায় মেহতা বলা হয়। বলবন্ত রায় মেহতা হচ্ছে পঞ্চায়েতি রাজ সিস্টেমের জনক। নেক্সট আমরা বলেছিলাম যে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে মহাত্মা গান্ধীর ফিলসফি থেকে, এবং এটা ভারতের যে কনস্টিটিউশনের যে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অন স্টেট পলিসি, তার আর্টিকেল 40 কে একটা পূর্ণতা দেয়। এটা একটা পেলাম। নেক্সট আমরা পেয়েছিলাম হচ্ছে যে এটা 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992 সালে ভারতবর্ষে এই যে কনস্টিটিউশন, সে ভারতের কনস্টিটিউশনে যুক্ত হয়। সেটা 3 টায়ার, কারণ তার আগে বিভিন্ন রকমের ভাগ ছিল, 4 টায়ার ছিল, 4 ধাপের ছিল, কোনোটা কখনো কখনো আবার সেটা 2 ধাপের হয়ে যায়। তো আগে, স্বাধীনতার আগে তামিলনাড়ুতে কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু ছিল। তারপরে এই যে 3 টায়ার, সেই 3 টায়ারটাই হলো আমরা 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পেয়েছি। তো এইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 3 টায়ার। যদি বলি 3 টায়ার ফার্স্ট ইমপ্লিমেন্টেড in Rajasthan, যদি আরো ডিটেলস আসে তাহলে নাগৌর ডিস্ট্রিক্ট। তাহলে এইভাবে আমাদের আনসার করতে হবে, এবং এটা যদি কখনো সাল জিজ্ঞাসা করে তাহলে 1959 প্রথম চালু হয়েছিল। 3 টায়ার বলতে বুঝি সবার উপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দেন पंचायत समिति, and then जिला परिषद। হলো সব থেকে লোয়ার পার্ট। দেন আমরা ভিলেজ পাবো, এটা ইন্টারমিডিয়েট, এটা ডিস্ট্রিক্ট। মানে এটা পার্ট হিসেবে বলা হয়, এটা হচ্ছে ইন ভিলেজ, ইন্টারমিডিয়েট মধ্য, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের। এবার দেখো এইখানে মূল একটা প্রশ্ন, যদি 20 লাখের কম পপুলেশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মধ্য যে পার্ট সেটা না হলেও চলে, তখন সেটা 2 টায়ার হয়ে যায়। খুব সংক্ষিপ্তভাবে এই কথাটা এখানে লিখে রাখো, যদি জনসংখ্যা 20 লাখের কম হয় সেক্ষেত্রে জেলাতে এই মধ্য স্তরটা না থাকলেও চলে, মধ্য স্তরের প্রয়োজন হয় না, সেখানে 2 স্তর হয়, 2 টায়ার হয়ে যায়, গ্রাম পঞ্চায়েত তারপরে সরাসরি জেলা পরিষদ। এই ক্রাইটেরিয়াটা লাগবে, রাইট?
states having below than 20 lakh people may not constitute the intermediate level. State having below than 20 lakh people may not having the intermediate level, অর্থাৎ 20 লাখের পপুলেশন কম হলে পরে সেখানে মধ্যবর্তী স্তরটা না থাকলেও চলে। এটা গেল আমাদের কিছু বেসিক ডাটা। এইবার আমরা দেখো পরের পয়েন্টটা যেটা জানবো সেটা হচ্ছে কোথায় কোথায় এখনো পর্যন্ত পঞ্চায়েত নেই, পঞ্চায়েতি রাজ নট প্রেজেন্ট। এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে। প্রথমেই বলছি দেখো, all union territory except Delhi, দিল্লি ছাড়া সমস্ত ইউনিয়ন টেরিটরির কোনোটাতেই পঞ্চায়েতি রাজ সিস্টেম নেই। নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম নেই। নেক্সট পয়েন্ট, দার্জিলিং ডিস্ট্রিক্টস, next hill area of Manipur, next point some area, some tribal area, basically some tribal hill area বলা হয় আর schedule area বলতে পারি আমরা, some tribal area or scheduled area। এই অংশগুলোতে আমরা পঞ্চায়েতি রাজ সিস্টেম দেখতে পাই না। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে পরীক্ষায় আমাদের আসে। তাহলে পয়েন্টে ধীরে ধীরে এবার আমরা ঢোকার চেষ্টা করছি পঞ্চায়েতি রাজ সিস্টেমের এবং মূল পয়েন্ট অনুযায়ী আমরা এগোনোর চেষ্টা করছি। চটজলদি তোমরা লিখবে। নেক্সট কঠিন একটা পয়েন্ট, এই পঞ্চায়েতি রাজ সম্পর্কে যে যে কমিটি নিয়োগ করা হয়েছিল, দেখো পঞ্চায়েতি রাজ কমিটি যদি বলা হয় তাহলে সবার আগেই ছিল হচ্ছে বলবন্ত রায়, মেহতা কমিটি, সংক্ষিপ্তভাবে লিখছি। নেক্সট অশোক মেহতা কমিটি, চারটে কমিটির কথা আমাদের মাথায় রাখতে, বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, দেন GVK রাও কমিটি, GVK রাও কমিটি, LM সিংভি কমিটি। ওকে, প্রত্যেকের একটা আলাদা আলাদা কঠিন প্রশ্ন যদি থাকে, খুব কঠিন প্রশ্ন আসতে পারে। দেখো বলবন্ত রায় মেহতা কমিটি এ রেকমেন্ডেড লোকাল সেলফ, ইনি হচ্ছেন 3 টায়ার যে লোকাল গভর্নমেন্ট সিস্টেম, রেকমেন্ডেড।
ইনি হচ্ছেন যে 3 টায়ারের কথা আমরা বলছি, বর্তমানে যে 3 টায়ার দেখা যায় সেটাকে রেকমেন্ড করেছিলেন। অশোক মেহতা কমিটি হচ্ছে এরপরে আবার পুনরায় এক্সামিন পঞ্চায়েতি রাজ সিস্টেম আবার পুনরায় খতিয়ে দেখার জন্য নিয়োগ করা হয়েছিল। এবার জিভি রাও ঠিক তাই, আবার পুনরায় এর ইমপ্লিমেন্টেশনটা দেখার জন্য। আর এই যে বলা হয় এলএম সিংভি, এই কমিটির সুপারিশেই পঞ্চায়েতি রাজ সিস্টেম গট কনস্টিটিউশনাল স্ট্যাটাস। তাহলে প্রশ্নটা কি রেসপেক্টে আসে আমি বোঝাতে পারছি আশা করি। এলএম সিংভি কমিটির সুপারিশেই ফাইনালি কনস্টিটিউশনাল স্ট্যাটাস পায়, এবং সেটাই আমরা পাবো 73rd অ্যামেন্ডমেন্ট 1992, 73rd অ্যামেন্ডমেন্ট 1992। তাহলে এই কারণে এখানে এই কমিটিগুলো বেশি ইম্পর্টেন্ট। এক তো সোজা প্রশ্ন তোমাদের দেওয়া থাকতে পারে যে কোন কমিটিটি পঞ্চায়েতি রাজ সিস্টেমের সঙ্গে জড়িত নয়, এটা একটা। দ্বিতীয় ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে এইভাবে সিঙ্গল যে কোন কমিটির সুপারিশে শেষ পর্যন্ত পঞ্চায়েতি রাজ সিস্টেম কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেল, কোন কমিটি 3 টায়ার লোকাল গভর্নমেন্ট সিস্টেমের রেকমেন্ডেশন করেছিল, বলবন্ত রায় মেহতা কমিটি, এই জন্য তাকে ফাদার অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম বলা হয় অলরেডি। তো প্রথম তিনি এটা বললেন, তারপরে এটাকে পুরো এক্সামিন করার জন্য, এই দুটো এক্সামিনের জন্য সেম টু সেম, এবং ফাইনালি পঞ্চায়েতি রাজ সিস্টেম গট কনস্টিটিউশনাল স্ট্যাটাস বাই 73rd অ্যামেন্ডমেন্ট। ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্ট হয়তো আমি ক্লিয়ার করতে পারবো আস্তে আস্তে পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে। নাও আমরা এইবার আলোচনা করব হচ্ছে অবজেক্টিভ সম্পর্কে। চট জলদি একটু লিখবে। ওকে, দেখো যেই সময়টায় আলটিমেটলি 73rd, এখানে একটা কথা তোমরা জুড়ে দাও, যদিও একটু চেঞ্জেস করে তোমাদের থাকতেই পারে। 73rd অ্যামেন্ডমেন্ট 1992, এই সময় পঞ্চায়েতি রাজ সম্পর্কে সেই সময় যে কমিটিটা নিয়োজিত ছিল, বেসিক্যালি আমি একটু আগে যে কথাটা বললাম কনস্টিটিউশনাল স্ট্যাটাস পাওয়ার কথা বলা হলো, এবং আলটিমেটলি যখন কনস্টিটিউশনাল স্ট্যাটাস পায় তখন এই যে 73rd অ্যামেন্ডমেন্ট 1992, সেই সময় পিএম নরসিমহা রাও ছিলেন, পিএম ছিলেন হচ্ছে নরসিমহা রাও। প্রশ্ন ঘুরিয়ে থাকতে পারে, তাহলে কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেল এবং সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন? নরসিমহা রাও। এটা শুধু অ্যাড হওয়ার। ওকে, এবার যদি ওয়েস্ট বেঙ্গলের কথা চলে আসি, পশ্চিমবঙ্গে 1957 সাল থেকেই, 1700 বলছি, পশ্চিমবঙ্গে 1957 সাল থেকে পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু ছিল। প্রথমে ছিল 2 টায়ার, তারপরে মাঝখানে আবার 4 টায়ার হয়ে যায়, তারপরে 3 টায়ার আলটিমেটলি চালু হয় 1978 থেকে। 3 টায়ারে যে ব্যবস্থা সেটা কিন্তু অলরেডি আগে থেকেই চালু ছিল, এখানে গুলিয়ে গেলে চলবে না, কারণ রাজস্থানে কিন্তু অলরেডি আগে থেকেই চালু ছিল। সেটা আলটিমেটলি সেই কিছু কিছু রাজ্যে চালু ছিল, এবং ফাইনালি রেকমেন্ডেড করলেন কিন্তু যে সারা ভারতবর্ষে 3 টায়ার হলেই ভালো হয়, সেটা পরবর্তীতে বলবন্ত রায় মেহতা কমিটি করলো। আলটিমেটলি আমরা পাবো ওয়েস্ট বেঙ্গলে, যদি বলি ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েতি রাজ সিস্টেম আগে থেকেই ছিল, সেটা হচ্ছে 1957 থেকে চালু ছিল, বাট এটা ছিল হচ্ছে 2 টায়ার।
পরে 4 টায়ারও হয়, কিন্তু আলটিমেটলি পঞ্চায়েতি রাজ সিস্টেম 1978 থেকে 3 টায়ার হয়। এটাই আমাদের জিজ্ঞাসা করা হয়, সেই জন্যই এই দুটো পয়েন্টই আমাদেরকে লাগবে। 1957 সাল থেকে পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়েছিল, কিন্তু বাট এ 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম স্টার্টেড ইন ওয়েস্ট বেঙ্গল ইন 1978. Now objective. একটু আগে বলেছিলাম অবজেক্টিভ কি। What are the main objective? তাহলে অবজেক্টিভ বললাম people participation, village level people participation, or we can say the total entire people participation in democracy, democratic decentralization, and the final one যেটা আমি বললাম সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ভিলেজ। সমস্ত দিক থেকে ইন অল রেসপেক্ট, আলাদা করে এডুকেশন হেলথ এসব না লিখে আমরা সকল ক্ষেত্রে সার্বিকভাবে গ্রাম লেভেলের বা গ্রাম পর্যায়ের উন্নয়ন, এটাই হচ্ছে মূল অবজেক্টিভ। চলো এবার বলা হয় টার্ম। টার্ম সেই 5 বছর, তবে 5 বছর আগে রিমুভও করা যেতে পারে বা স্বেচ্ছায়ও পদত্যাগ হতে পারে, সেটা আমরা পঞ্চায়েতি লেভেলের 3 টায়ার যখন আলাদা আলাদাভাবে আলোচনা করব তখন জানবো। দেখো তার মানে টার্ম আমরা যদি বলি টার্ম 5 years, মে রিমুভ বিফোর টার্ম, আর যদি দেখা যায় সময় আছে সেক্ষেত্রে মাস্ট reorganize within 6 months। 6 মাসের মধ্যে আবার রিঅর্গানাইজ করতে হয়। এবার এর মধ্যে আরো ক্রাইটেরিয়া রয়েছে, যখন আমরা গ্রাম পঞ্চায়েত পড়বো, যখন আমরা মিউনিসিপ্যাল যখন আমরা পঞ্চায়েত সমিতি পড়বো, জেলা পরিষদ পড়বো, তখন আমরা জানবো। এবার দেখো টোটাল রেসপন্সিবিলিটি, এখানে আরেকটা হেডিং দেবে, পঞ্চায়েতি রাজ সিস্টেমের টোটাল যে ফাংশনাল রেসপন্সিবিলিটি, খুব প্রশ্ন আসে। ফাংশনাল রেসপন্সিবিলিটি হচ্ছে 29টা। এইটা আমাদের প্রশ্ন আসে যে 29টা ফাংশনাল আইটেমস আর দেয়ার, 29 ফাংশনাল আইটেমস আর দেয়ার ইন পঞ্চায়েতি রাজ সিস্টেম। এইটা আমাদের প্রশ্ন থাকে, এই পর্যন্ত আমরা পেলাম। এইবার গ্রাম পঞ্চায়েত সম্পর্কে আলোচনার আগে 73rd অ্যামেন্ডমেন্ট 1992, 73rd অ্যামেন্ডমেন্ট 1992, এটা সম্পর্কে আবার একটা ক্লিয়ার কনসেপ্ট দেখা দরকার, কারণ শুধু এই কোশ্চেনটাই পরীক্ষায় আসে যে 73তম সংবিধান সংশোধন সম্পর্কে যা জানো লেখো, সেটা আমাদের অপশনাল পেপারে। আবার 73rd অ্যামেন্ডমেন্ট সম্পর্কে কোনটি ঠিক কোনটি ভুল এইভাবে ডিটেলস আমাদের জিজ্ঞাসা করতে আসে। তো সেক্ষেত্রে আমরা এই 73rd অ্যামেন্ডমেন্টটাকে আরেকবার চাটজলদি ঝালিয়ে নেব।
ওকে, দেখো 73rd অ্যামেন্ডমেন্ট, সেই 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি কি বলা হলো? তাহলে 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পার্ট 9 অ্যাডেড হয়েছে এবং এই অ্যামেন্ডমেন্টেই বলা রয়েছে 20 লাখের নিচের পপুলেশন হলে পরে 2 টায়ার হলেই হবে। যে কোনো রাজ্য সেখানে যদি দেখা যায় যে 20 লাখের কম অধিবাসী, তারা চাইলে শুধুমাত্র একেবারে গ্রাম পঞ্চায়েত এবং তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদে চলে যেতে পারে, মধ্যেখানে পঞ্চায়েত সমিতি না রাখলেও চলবে। টার্ম দেওয়া হলো 5 বছর, এটা এখানে 73rd অ্যামেন্ডমেন্টেই বলা রয়েছে। এবং এইখানটা একটু মুখ্য পয়েন্ট, এসসি এসটি রিজার্ভেশন থাকবে, আবার সেই এসসি এসটির মধ্যে 1/3 মহিলা হতে হবে। আবার টোটাল যত সদস্য রয়েছে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমে, সেই সদস্যদের মধ্যে 1/3 মহিলা হতে হবে। তো এই হচ্ছে মূল গল্প, আলটিমেটলি 1/3 মহিলা হতে হবে। যতগুলি এসসি এসটি রিজার্ভেশন রয়েছে তার মধ্যেও আবার মহিলাদেরটাও 1/3 দিতে হবে। এই হচ্ছে, এবং ফাইনালি বলা হলো যে স্টেট গভর্নমেন্ট ফিনান্স কমিশন অ্যাপয়েন্ট করবে, যারা এই যে পঞ্চায়েতের ইকোনমিক কন্ডিশন, কি ট্যাক্স উঠলো, সেই ট্যাক্সের ডিস্ট্রিবিউশনটা কি হবে, সরকারি সাহায্য কতখানি পাওয়া দরকার, কতখানি পেয়েছে, তার খরচ কিভাবে হয়েছে ইত্যাদি যাবতীয় ফিনান্সিয়াল ম্যাটার, ইকোনমিক ম্যাটার, সেইটাকে খতিয়ে দেখার জন্য স্টেট গভর্নমেন্ট ফিনান্স কমিশন নিয়োগ করতে পারে। এবং সেই ফিনান্স কমিশন এই পঞ্চায়েতের ইকোনমিক যে অ্যাফেয়ার্স, সেই ইকোনমিক অ্যাফেয়ার্সে এভালুয়েট করবে। ওকে, এই গেল হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট। আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব বাকি, এইবার এর যে 3 টায়ার, সেই 3 টায়ারের যে ছোট ছোট ইনফরমেশন আমাদের দরকার হয় সেটা সম্পর্কে। তোমরা একটু চটজলদি লিখে নেবে এটা।